345 দিন, 345 দিন, হ্যাঁ ঠিকই শুনেছেন, ঠিক 345 দিনের মাথায় বিশ্বের সর্ববৃহৎ নিয়োগ কেলেঙ্কারি মামলার ফায়সালা হলো বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান রক্ষাকারী ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায় আদালতে। গত 22 এপ্রিল 2024 কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশে 25,753 জন চাকরি প্রার্থীর চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি হয়েছিল রাজ্য সরকার সহ 1000টিরও বেশি, এবং সেই রায়দান হলো গত 3রা এপ্রিল 2025। আমরা আগের এপিসোডেই আলোচনা করেছি DY চন্দ্রচূড় ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির বেঞ্চে যে মামলা গত 2024 সালের 24 এপ্রিল অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়দানের 48 ঘন্টার মধ্যেই শুরু হয়েছিল। প্রধান বিচারপতি মাননীয় চন্দ্রচূড় মহাশয় অবসর গ্রহণ করার পর সেই মামলায় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমার বেঞ্চ গত 10ই ফেব্রুয়ারি রায়দান স্থগিত অর্থাৎ রিজার্ভ জাজমেন্ট বলে ঘোষণা করেন, যার অর্থ 90 দিনের মধ্যে রায়দান করা হবে। কিন্তু আমরা কি দেখলাম, রায়দান ঘোষণার ঠিক 52 দিনের মাথায় গত 2রা এপ্রিল বুধবার নোটিফিকেশন জারি করা হলো যে 3রা এপ্রিল 53 দিনের মাথায় সকাল 10টায় রায় ঘোষণা, এবং ঘোষিত হলো সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চের সেই ঐতিহাসিক রায়। দুর্নীতি রাজের জন্য পশ্চিমবঙ্গের 25,753 জনের চাকরি বাতিল, বলি হলেন যোগ্য রাও। রায় ঘোষণার পর থেকে বিভিন্ন পত্র পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া এবং পোর্টালে বিভিন্ন রকম রায় সম্পর্কিত আলোচনা হচ্ছে। তার কোনটা সঠিক কোনটা বেঠিক এই নিয়েই বিভ্রান্ত মানুষ। আমরা আজকে আমাদের এপিসোডে আলোচনা করব সেই ঐতিহাসিক রায়ের খুঁটিনাটি। 41 পাতার 53টি অনুচ্ছেদে বর্ণিত হয়েছে বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায়টি। আবার 53টি অনুচ্ছেদের 22 নম্বর অনুচ্ছেদের 22টি উপ অনুচ্ছেদ আছে। আমরা সংক্ষেপে সঠিক রায়দান আলোচনা করব এবং খুঁটিনাটি আলোচনা করব আজকের আমাদের এই এপিসোডে। বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে 2 বিচারপতি তাদের পর্যবেক্ষণে বলেছেন, কলকাতা হাইকোর্ট যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সেখানে কোনো হস্তক্ষেপ করা যায় না, শুধুমাত্র সেই নির্দেশের কিছু পরিবর্তন করা যায় এবং তার ভিত্তিতেই এই রায়। আমরা প্রথমেই দেখে নেব এই রায়ের 2টি দিক। একটি দিক আলোচিত হচ্ছে 25,753 জনের সকলের চাকরি বাতিল, কিন্তু আরেকটি দিক আলোচিত হচ্ছে না, যে কারণে পশ্চিমবঙ্গ সরকার এই মামলা করেছিল, যে ক্যাবিনেট অর্থাৎ রাজ্য মন্ত্রিসভাকে সিবিআই যে তদন্তের আওতায় আনতে পারবে তার উপরে স্থগিতাদেশ, সেই স্থগিতাদেশ উঠে গেছে। রায়তে বলা হয়েছে আগামী 8ই এপ্রিল তার শুনানি হবে। এই আলোচনা কিন্তু আমরা সবাই এড়িয়ে যাচ্ছি। এবারে আসছি রায়ের ছত্রে ছত্রে এবং পৃষ্ঠায় পৃষ্ঠায় যেভাবে প্রতিটি কথা বর্ণিত হয়েছে সেই আলোচনায়।
এবার আমাদের মূল আলোচনা, কি বলা আছে এই 41 পাতার রায়ের 53টি অনুচ্ছেদে, তা খুঁটিনাটিভাবে আমরা আলোচনা করব। প্রথমেই আসব রায়ের প্রতিটি ছত্রে ছত্রে যে কথাটি বারবার ফিরে এসেছে, দুটি ইংরেজি শব্দ, টেন্টেড এবং আনটেন্টেড। আইনি পরিভাষায় টেন্টেড কথাটির অর্থ হলো দাগী বা কলঙ্কিত বা অপরাধী, আর আনটেন্টেড কথাটির অর্থ হলো নির্দোষ। এবারে রায়তে কাদেরকে বলা হয়েছে দাগী বা অপরাধী বা কলঙ্কিত, প্রথমে আমরা আসব সেই আলোচনায়। যাদের বিরুদ্ধে এসএসসি বা সিবিআই বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ তুলেছে, তাদেরকেই দাগী বা কলঙ্কিত বা অযোগ্য হিসেবে অভিযুক্ত বা টেন্টেড বলেছেন আদালত। এই টেন্টেডের সংখ্যা এসএসসি বর্ণিত 6276 জন, কিন্তু সিবিআই আরও তদন্ত করে নাম দিয়েছে প্রমাণের অভাবে, যা মেলেনি। আবার অভিজিৎ গাঙ্গুলির রায় অনুযায়ী এই সংখ্যা ছিল 8000, কিন্তু এসএসসি বলছে তাদের অনেকে চাকরি করে না বা অন্য জায়গায় চাকরি করে। তাহলে দাগী বা কলঙ্কিত বা অযোগ্য অবৈধ চাকরি প্রার্থীর সংখ্যা হলো 276। রায়ের 31 নম্বর পাতার 26 নম্বর অনুচ্ছেদে এই 6276 জনকে অভিহিত করে, চিহ্নিত করে তাদের সম্পর্কে বলা হয়েছে যে এদের চাকরি বাতিল ছাড়াও বেতন ফেরত দিতে হবে সুদ সমেত। আমাদের আলোচনা, কত টাকা করে ফেরতে হবে? 6276 জনের সকলেই কি শিক্ষক? না, এতে আছে নবম দশম শ্রেণীর শিক্ষক, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক এবং শিক্ষাকর্মী হিসেবে গ্রুপ ডি ও করণিকেরা। তাই আদালতের রায় অনুযায়ী এই 6276 জনকে কত টাকা ফেরত দিতে হবে সুদ সমেত? নবম দশম শ্রেণীর শিক্ষকেরা যারা 5 বছরেরও বেশি চাকরি করেছেন, তাদের আনুমানিক 27 থেকে 30 লক্ষ টাকা সঙ্গে সুদ। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের আনুমানিক 34.8 লক্ষ থেকে 36 লক্ষ টাকা সঙ্গে সুদ। করণিকদের আনুমানিক 15.60 লক্ষ টাকা সঙ্গে সুদ এবং গ্রুপ ডিদের আনুমানিক 13.2 লক্ষ টাকা সঙ্গে সুদ ফেরত দিতে হবে রাজ্য সরকারের কোষাগারে। এটা বলা হয়েছে রায়ের 31 নম্বর পাতার 26 নম্বর অনুচ্ছেদে। রায়ের 39 পাতার 45 নম্বর অনুচ্ছেদে এই টাকা ফেরত দেওয়ার কথা স্পষ্টভাবে লেখা আছে। আবার 46 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যারা নির্দোষ, অর্থাৎ বৈধ বলা যাচ্ছে না, সুপ্রিম কোর্ট কখনো বৈধ কথাটি ব্যবহার করেননি, আনটেন্ডেড বা নির্দোষ, অর্থাৎ কলঙ্কিত প্রমাণিত হয়নি, তাদের ক্ষেত্রে টাকা ফেরত দিতে হবে না বলে রায় দিয়েছেন এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নিতে পারবেন। আর এই নিয়োগ প্রক্রিয়ার কথাটি প্রসঙ্গে বলা দরকার যে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন যে যদি বয়সের কোনো বার না রেখে যারা সেই সময় পরীক্ষা দিয়েছিল তারা যদি আবার পরীক্ষা দেয় এবং তাদের পরীক্ষা নিয়ে নিয়োগ করা যায়, সে ব্যাপারটি যেন দেখা হয়। নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে আমরা আলোচনায় আসছি। অর্থাৎ
কলঙ্কিত নয়, নির্দোষ 19,177 জনকে পুনরায় পরীক্ষায় বসতে হবে। তার মধ্যে প্রায় 3 লক্ষ শিক্ষক শিক্ষিকা পদে বসবেন এবং বাকি 20 লক্ষ শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ ডির নিয়োগ পরীক্ষায় বসবেন, যেটা 46 নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। আর 49 নম্বর অনুচ্ছেদে সেখানেই বর্ণনা করা হয়েছে যে কারো ক্ষেত্রে অর্থাৎ বিশেষভাবে সক্ষম বা যারা ওই সময় পরীক্ষার্থী ছিলেন তাদের কারো ক্ষেত্রে বয়সের কোনো বাধা থাকবে না। এক কথায় মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল জবাবের এই অংশটি মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ মেনে নিয়ে রায় দান করেছেন যে সকল অকলঙ্কিত অর্থাৎ নির্দোষ পরীক্ষার্থীকে আবার পরীক্ষায় বসতে হবে। কিন্তু এই পরীক্ষা পদ্ধতি, নিয়োগ পদ্ধতি কতদিনের মধ্যে সম্পন্ন করতে হবে সে কথা কোথাও রায়ের বলা নেই। রায়ের 39 পাতা থেকে 41 পাতা পর্যন্ত সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় বিচারকবৃন্দ এবং 45 নম্বর অনুচ্ছেদ থেকে এই সিদ্ধান্ত জানানো শুরু হয়েছে। রায়ের 39 পাতা থেকে যে সিদ্ধান্ত জানানো শুরু হয়েছে সেই শুরুর সিদ্ধান্তের 46 নম্বর 47 নম্বর অনুচ্ছেদে পূর্বে কর্মরত যে সমস্ত চাকুরি প্রার্থী অযোগ্য নন বলে অভিযুক্ত নন এবং আগে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর স্বশাসিত সংস্থায় চাকরি করতেন, তাদের স্কুলের চাকরি বাতিল হলেও পুরনো দপ্তরে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলে রায় দেওয়া হয়েছে। 3 মাসের মধ্যে সেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই 3 মাসকেই কেউ কেউ বলছেন নিয়োগ প্রক্রিয়া 3 মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে, কিন্তু বাস্তব হলো পূর্বে কর্মরতদের পুনর্নিয়োগ 3 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। আর তার জন্যে প্রয়োজনীয় অতিরিক্ত পদ তৈরি করতে হবে। মাঝের সময় চাকরিতে বিরতি হিসেবে ধরা হবে না, তবে এই সময়ে তারা কোনো বেতন পাবেন না। 48 নম্বর অনুচ্ছেদে কেবলমাত্র বিশেষ কারণে, মানবিক কারণে সোমা দাসের চাকরি বহাল রাখলো সুপ্রিম কোর্ট, তিনি ক্যান্সার আক্রান্ত হওয়ায়। তবে অন্য বিশেষভাবে সক্ষম প্রার্থীরা এই সুবিধা পাবেন না। শারীরিক অসুবিধার জন্য তাই নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত তারা চাকরি করতে পারবেন এবং বেতন পাবেন, আর তাদেরকেও নতুন নিয়োগ পত্রিকায় অংশ নিতে হবে। রায়ের একেবারে শেষ 52 নম্বর অনুচ্ছেদে মোক্ষম রায় আগামী 8ই এপ্রিল সিবিআই এর সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার জন্য ক্যাবিনেটকে জেরা করা নিয়ে যে রায় তার শুনানি হবে। অর্থাৎ মন্ত্রিসভা কি এবারে ছাড় পাবে? সকলের চোখ এড়িয়ে গেছে বা সকলে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছেন বলে আমাদের মনে হয়। রায়ের 22 নম্বর অনুচ্ছেদটি 22 পাতায় 22 নম্বর অনুচ্ছেদের 17 নম্বর উপ অনুচ্ছেদে বলা, 22 নম্বর অনুচ্ছেদে 17 নম্বর উপ অনুচ্ছেদে বলা হয়েছে যে এসএসসি নিয়োগ দুর্নীতির গোটা পর্বে রাজ্যের তরফে সরকারিভাবে পুরস্কৃত হয়েছিলেন একজনই, তিনি নীলাদ্রি দাস। কে এই নীলাদ্রি দাস? নাইসের ভাইস প্রেসিডেন্ট। কেন তাকে অন্যান্য চাকরির পরীক্ষা কন্ডাক্ট করতে বলা তো এর পরেও দেওয়া হয়েছিল। আগামী পর্বে আমরা আলোচনা করব রায়ের ফাঁক ফোকর।